মর্নিং। এখন ঘড়িতে বাজে 5টা 3 আর আমরা রেডি হয়ে গেছি ভোর 5টা 3। আর আজ ডেটটা হলো 1 নভেম্বর। তোমরা জানো কি আজকে কি রয়েছে, স্পেশাল কি রয়েছে? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে কার? আমার কুট্টুসের আজকে হ্যাপি বার্থডে। কুট্টুস আজকে 3 ইয়ার্সের হয়ে গেল। কুট্টুসের বার্থডের জন্য আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন, মানে ঘোরার জন্য। তো ওরিয়ার আমার এটা প্ল্যান ছিল যে 5 বছর অবধি, মানে 5 বছর আগে উনি 4 ইয়ার্স অবধি আমরা কুট্টুসের প্রত্যেক বছর বার্থডেতে মানে ঘরে থাকবো না, গোটা দিন মানে কোথাও নাইট স্টে করবো, এরকম একটা প্ল্যান ছিল। তো সেই মতনই আমরা 3 বছরের বার্থডেতে যাচ্ছি। 2 ইয়ার্সে তো দেখেছিলে ব্লগে তোমরা সায়েন্স সিটিতে ঘুরেছিলাম গোটা দিন, নাইট স্টে করা হয়নি বাইরে, কিন্তু ঘুরেছিলাম গোটা দিন। তো যাই হোক, চলো আমাদের 6টা 5 ট্রেন রয়েছে। কি গণদেবতা, তো ওখানে 8:30-9টার মধ্যে পৌঁছে যাব। আর আমাদের রিটার্ন হচ্ছে কালকে বিকেল বেলায়, আস্তে আস্তে এখানে রাত হয়ে যাবে। গোটা শান্তিনিকেতনের ট্রিপে আমরা কি কি করছি না করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য অবশ্যই ব্লগটা শেষ অবধি দেখতে থেকো। নিয়ে যাবো না তোমাদেরকে? ঠিক আছে, চলো। ট্রেনের টাইম হয়ে এসছে, মানে আমাদের বেরাতে হবে এখান থেকে। যদিও হাওড়া স্টেশন কাছে, বাট স্টিল তাড়াতাড়ি পৌঁছে যাওয়াটা বেটার। চলো স্টেশনে গিয়ে দেখা করছি। ট্রেনে উঠে পড়েছি আর নিয়ে নিয়েছি একটু লেবু চা। ও বাড়ি থেকে চা খেয়ে এসেছে, ওই কারণে আর চা খাচ্ছে না। কুট্টুস এখন কেক নিয়ে বসে আছে। এখন বাজে 5:55, 6টা 5-এ ছাড়বে ট্রেনটা। তো এখনো টাইম আছে হাতে। সেই ফাঁকে সবার সাথে ফোনে কথা বলে নিয়েছে। কুট্টুসকে যারা যারা উইশ করেছে সেগুলো ওকে শোনালাম, ও থ্যাংক ইউ বললো। তো যাই হোক, চলো চাটা ফিনিশ করে নিয়ে বোলপুরে পৌঁছে গেছি আমরা। এখনো স্টেশন থেকে বেরাইনি, একটু 15 মিনিটের মতন ট্রেন লেট রয়েছে। তো 10 মিনিট। তো আমাদের এখানে একজন মানে চেনা জানা টোটো বলা রয়েছে। তো মানে আমার একজন চেনা জানার সূত্রে ওই টোটোওয়ালার ফোন নাম্বার পেয়েছিলাম, তো সেই কারণে একটু নিশ্চিন্ত রয়েছে। ও এসে গেছে মনে হয়, ও বলে দিয়েছে কোথা থেকে গিয়ে কোথায় মানে মিট করতে হবে। তো সেই মতনই এখন আমরা এগোচ্ছি। আমরা টোটোতে উঠে গেছি, বেশ কিছুটা এগিয়েও এসেছি, কারণ অ্যাকচুয়ালি কথা বলছিলাম দাদার সাথে যে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়, মানে আজকে আর কালকে কোন জায়গায় কবে গেলে বেটার হয় সেগুলোই বলছিলাম। সেই কারণে কথা বলতে বলতে কিছুটা এগিয়ে এসেছি। আর এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। ফার্স্টে হোটেলটাকে বুক করবো, লাগেজ ফাগেজগুলো রাখবো, তারপরে ব্রেকফাস্ট করতে যাবো। তো চলো দেখি কি হোটেল পাওয়া যায়। এখন রুম পেয়ে গেছি আমরা, রুমে এসেও গেছি। এখানে চেক ইনের টাইম হচ্ছে 12:30, বাট আমাদেরকে 9:30-র মধ্যে দিয়ে দিল, বললো রুম রেডি আছে আর বাচ্চা আছে সাথে, তো সেই কারণে মেবি ওরা দিয়ে দিয়েছে। আর চেক আউটের টাইম হচ্ছে 11:30, কালকে 11:30টায় আমাদের চেক আউট করতে হবে। তো টোটোওয়ালা দাদা উনি 10টায় টাইম দিয়েছে। তো ওরা তো সব স্নান করে এসেছে, আমি শুধু স্নান করিনি। তো ঝটপট করে স্নান করে রেডি হয়ে নিই। আমরা সবাই রেডি হয়ে গেছি আর এই যে বেরোচ্ছি। এখন তাড়াহুড়া করে বেরোচ্ছি, 10টায় টাইম দেওয়া হয়েছিল, এখন 10:30 বাজে, একটু লেট হয়ে গেছে। আর এই যে বার্থডে বয়, এই বার্থডে বয় কোথায়? বার্থডে বয় এই যে আমাদের বার্থডে বয়, দেখছো কি সুন্দর মিত্তি। চলো ঘুরতে যাই আমরা। আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে।
এখানে একটা সুন্দর বেশ রোডের উপরে সুন্দর ছাতা এরকম করে লাগানো কিছু টেবিলস রয়েছে, এটা দেখে বেশ ভালো লাগলো। তো এইখানেই আমরা আজকে ব্রেকফাস্টটা সারছি, তারপরে ঘুরতে বেরাবো। আমাদের খাবার চলে এসেছে, এখানে রয়েছে পুর ভরা কচুরি আর তার সঙ্গে রয়েছে তরকারি। তো আমরা ফার্স্ট স্পটে চলে এসেছি, সৃজনী শিল্পগ্রাম। দেখতেই পাচ্ছ পেছনে উল্টো আসছে কিনা বুঝতে পারছি না। সৃজনী শিল্পগ্রাম, এটা আমাদের আজকের ফার্স্ট স্পট। এই জায়গাটিতে প্রবেশ মূল্য অর্থাৎ এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য পার হেড 30 টাকা করে, এবং 5 বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। 5 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য 10 টাকা এবং স্টুডেন্টসদের জন্য 10 টাকা করে এন্ট্রি ফি লাগে। তো টিকিট কাউন্টার থেকে টিকিটটা নেওয়ার পর আমরা যেই না হাঁটা শুরু করলাম ভেতরের দিকে, একটা কোথা থেকে যেন কানে খুব সুন্দর একটা সুর ভেসে আসছিল। বাঁ দিকে ঘুরতেই দেখলাম দুজন বাউল গান গাইছেন। আচ্ছা চলো এবার তোমাদেরকে খুব সংক্ষেপে এই সৃজনী শিল্পগ্রামের ব্যাপারে একটু গল্প শোনানো যাক। আশেপাশে যে স্টেটগুলো রয়েছে ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এই সকল জায়গার যে রুরাল আর্টস অ্যান্ড ক্রাফটস রয়েছে সেগুলোকেই এই শিল্পগ্রাম প্রিজার্ভ করে এবং প্রমোট করে। এটা কমপ্লিটলি একটা কালচারাল ভিলেজ বলতে পারো, আর যারা আর্ট লাভার তাদের জন্য তো এটা একটা পারফেক্ট জায়গা। এই যে তোমরা গার্ডেনটা এখন দেখতে পাচ্ছ, এটা হলো একটা উডেন স্কাল্পচার গার্ডেন। এখানে যত স্কাল্পচার দেখতে পাচ্ছ এগুলো সমস্ত কিন্তু কাঠ দিয়ে তৈরি। এছাড়াও বেশ কিছু গাছ চোখে পড়লো যেগুলোর কাণ্ডগুলোকে খুব সুন্দর করে কাটিং করে একটা অন্য রূপ দেওয়া হয়েছে। যেই জায়গাটা থেকে আমরা এন্ট্রি নিয়েছিলাম সেখানেও তোমরা নিশ্চয়ই দেখেছো কত ধরনের মুখোশ রয়েছে, চারিদিকে মুখোশ এবং ঝুড়ি দিয়ে বিভিন্নভাবে ডেকোরেশন করা ছিল। চোখ দুটো যেখানেই মেলছি সেখানেই কিছু না কিছু আর্টের ছোঁয়া দেখতে পাচ্ছি।
আমরা ছেড়ে দিলে সোনার গোড় আর তো পাবো না 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 ছেড়ে দেব না মাজারে রাখবো ছেড়ে দেব না মানব জীবন পেয়েছি রে সে জীবন চলে গেলে আর তো পাবো না আমরা মানব জীবন চলে গেলে আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় বুক মাঝে রাখবো ছেড়ে দেব না আবার বৃন্দাবনের বংশীধারী নদী আর সাদ গৌড় হরি কি যে অসাধারণ লাগছে এখানটাতে, মানে বলে বোঝানো যাবে না। আমাদের আরো অনেক জায়গায় ঘোরার রয়েছে, হাতে খুব কম টাইম, তো মানে যেতে ইচ্ছা করছে না এখান থেকে। এত সুন্দর একটা পরিবেশ, একটা শান্ত নিরিবিলি, হাওয়াটাও দিচ্ছে সুন্দর, মানে অসাধারণ লাগছে। তার মধ্যে বাউল গান, তারপরে ওখানে নাচ হচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, ফোক সং খুব সুন্দর লাগছে। এইখানে একটা ঝিলের কাছটাতে আমরা বসে রয়েছি, ওই পাশটাতে দেখো আরো কিছু রয়েছে, ওইখানটা এখনো গিয়ে উঠতে পারিনি। তো ঠিক আছে, একটু ধীরে সুস্থেই যাই, যতগুলো জায়গা কভার করা যাবে যাবে আর কি। কোথায়? হ্যাঁ, দেখেছি, এটা আমরাও করতাম। এই যে ছোট ছোট হাটগুলো দেখতে পাচ্ছ, মানে মাটির কুড়ে ঘর। একটু আগে তোমাদেরকে যে মেম্বার স্টেটসগুলোর কথা বলছিলাম, যেমন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, সেইগুলোর যে হেরিটেজ এবং কালচার রয়েছে, এই হাটগুলো সেগুলোকেই কিন্তু রিপ্রেজেন্ট করছে। যেমন পার্টিকুলারলি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জর যে হাটটা দেখতে পাচ্ছ, এর ভেতরে আমরা বেশ কিছু স্কাল্পচার, কিছু আর্ট ফর্ম ছবির মাধ্যমেও দেখতে পেয়েছি। এরকম আরও বিভিন্ন যে হাটগুলো রয়েছে, সেখানেও সেই রকম পার্টিকুলার যে রিজিয়ন রয়েছে, সেই জায়গার কি বলবো কালচার বা হেরিটেজকে সেইভাবে ছবি এবং স্কাল্পচারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা রয়েছে। বছরের বিভিন্ন সময় এখানে অনুষ্ঠানও হয়ে থাকে। এছাড়া লাইভ পারফরমেন্স, মানে লাইভ ডেমো দেখানো হয় আর্টের উপরে। এছাড়া ওয়ার্কশপও হয়, যেখানে যারা ট্যুরিস্ট, যারা ভিজিটার্স রয়েছে, তারা ওখানে মানে জয়েন করতে পারে। এক কথায় বলা যায় এই গ্রামটা পুরোপুরি আর্ট দিয়ে মোড়া। আমরা এবার চলে এসেছি সুরুল রাজবাড়ি, মানে এটা জমিদার বাড়ি, অ্যাকচুয়ালি রাজবাড়ি হিসেবে বলা হয়। তো এই যে সুরুল রাজবাড়ি, চলো এবার ভেতরে গিয়ে দেখা যাক কি রয়েছে। এই সুরুল জমিদার বাড়ির জমিদার ভরতচন্দ্র ঘোষ ছিলেন একজন অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। তিনি এবং তার স্ত্রী দুজনে মিলে নিত্য শ্যামসুন্দরের পূজা করতেন। ওনাদের পুত্র কৃষ্ণহরি এবং তার পরবর্তী প্রজন্মের প্রত্যেকেই কিন্তু ভীষণই ঈশ্বর বিশ্বাসী এবং পূজা অর্চনা করতে তারা ভীষণই ভালোবাসেন। তাদের হাতে প্রতিষ্ঠিত বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির কিন্তু আজও দেখা যায়। এই পরিবারের দুর্গাপূজা কিন্তু আজও পশ্চিমবঙ্গের এক অন্যতম বনেদি পরিবারের দুর্গাপূজা হিসেবে পরিচিত। তার মধ্যে অন্যতম মুভি হলো গয়নার বাক্স। এছাড়াও লক্ষ্মী পুজো, কালী পুজো, রামনবমী, শিবরাত্রি, জন্মাষ্টমী, এই ধরনের পুজোগুলো কিন্তু আজও মহা ধুমধামে এই জমিদার বাড়িতে পালন করা হয়। এছাড়াও এই জমিদার বাড়িতে বিভিন্ন বাংলা এবং হিন্দি ছবি, এছাড়া সিরিয়ালের শুটিং কিন্তু করা হয়। দেবী চৌধুরী রানী, এছাড়াও পরাঞ্জয় জলিয়ারের যে পপুলার গানটা রয়েছে ঢাকের তালে, সেইটারও কিন্তু শুটিং এখানেই হয়েছিল। আর এই মুভিগুলোর নাম কিন্তু আমাদেরকে ড্রাইভার দাদাই বলেছিলেন। আর তোমরা যদি এখনো পর্যন্ত এই মুভিগুলো না দেখে থাকো,
তাহলে ঝটপট মুভিগুলো দেখে ফেলো, দেন আমার এই ভিডিওর সঙ্গে তোমরা ম্যাচ করিয়ে দেখো তো সেম সেম কিনা। সুরুলের এই বড় জমিদার বাড়ির ঠিক পাশেই রয়েছে সুরুলের ছোট জমিদার বাড়ি। এখানে শুধুমাত্র একটা বড় দালানওয়ালা ঠাকুর মন্দিরই দেখতে পেয়েছিলাম, এছাড়া আর কিছু দেখার মতন এপাশটাতে ছিল না।